অনেকের নাম আবার লুকিয়ে রেখে দিয়েছে। লজ্জা করছে দিতে? এমএলএর মেয়ের নাম দিতে লজ্জা করছে? ও তালিকাও আছে। রায়ের 34 নম্বর প্যারাগ্রাফে, 24 নম্বর প্যারাগ্রাফে নবম দশম 11,610, তাহলে 12,964 এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কারা নাম দিয়েছেন? তৈরি হয়েছিল জ্যোতি বসুর আমলে যোগ্যদের তালিকা বের করার জন্য, কারা কারা শিক্ষক হবেন সেই তালিকা বের করার জন্য। মমতা ব্যানার্জির আমলে সেই এসএসসি কে টেন্টেড ক্যান্ডিডেট বলে শিক্ষকদের তালিকা বের করতে হচ্ছে। কন্টেম্প প্রসিডিংস, কন্টেম্প পেন্ডিং তো, এবং পরবর্তীতে নিশ্চিতভাবে আমরা আইনগত আরো পদক্ষেপ যা করা দেখি। আর এই অবস্থা দাঁড়িয়েছে, এটা পরীক্ষার মানে চাকরি তো ছেড়ে দিন, চাকরির পরীক্ষার অ্যাডমিটের পর্যন্ত নিশ্চয়তা নেই, মানে অনিশ্চিত অ্যাডমিট কার্ড। একেবারে সকাল থেকে বলা যেতে পারে যে উত্তেজনা একেবারে রাজ্যবাসীর মধ্যে ছিল এসএসসির তালিকা। সেই এসএসসির তালিকা অবশেষে প্রকাশিত হলো, কিন্তু সেই তালিকার নাম রয়েছে 1804 জনের নাম, এবং কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে এটাই নাকি চূড়ান্ত তালিকা। চূড়ান্ত তালিকা এটাই? ও আচ্ছা, কেন নিজের এমএলএ, তৃণমূলের এমএলএ মেয়ের নাম দিতে লজ্জা করেছিল? হ্যাঁ, না লজ্জা করছে? এর আগেও তো তালিকা বেরিয়েছে। দেখুন এই যে তালিকা, এই তালিকায় দেখবেন জলজল করছে অঙ্কিতা অধিকারী, জলজল করছে শেখ ইনসান আলী, টাকা ফেরত লাগবে আর কি, একদম হাইলাইট করে রেখে দিয়েছে। আমি বলবো পরেশচন্দ্র অধিকারী সে বামপন্থী ছিল, তৃণমূলে জয়েন করলো, মানে চোরের দলে জয়েন করলো, চুরি করলো। কি চুরি? মেয়ের চাকরি চুরি। মমতার হাত ধরে চোরের তালিকায় নাম তুলল। মমতার হাত কেউ ধরবেন না, চোরের তালিকায় নাম উঠে যাবে, প্রমাণিত। আন্দোলন করছিল শেখ ইনসান আলী এই প্রেস ক্লাবের সামনে এই অঙ্কিতার বিরুদ্ধে, মানে পরেশচন্দ্র অধিকারী তৃণমূলে ঢুকে তার মেয়েকে চাকরি দিলে কেন মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। কে বলছিল? শেখ ইনসান আলী। মমতা দেখলো আরে শেখ ইনসান আলী এ তো আমার বিরুদ্ধে বলছে, চলো চলো যাই হাত ধরি, আবার হাত ধরে তাকেও চুরি করে চাকরি দিল। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে, প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের নাম, উভয়ের নাম তালিকায়। মানে যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মমতার সাথে হাত ধরে আবার চুরি করলো, সেই প্রথমে যে দলে ঢুকে চুরি করেছিল তারও নাম, পরবর্তীতে যে মমতার হাত ধরে চাকরি নিল তারও নাম। তার মানে কি? চোরেদের সঙ্গ দেবেন না, চোরেদের সঙ্গ দিলে চুরির তালিকায় নাম উঠে যায়। আর এই অনেকের নাম আবার লুকিয়ে রেখে দিয়েছে। লজ্জা করছে দিতে? এমএলএর মেয়ের নাম দিতে লজ্জা করছে? ও তালিকাও আছে। এর আগে যে তালিকা দিয়েছিলেন সে তালিকা আছে 12,964, নবম দশম, দেখছেন তো? টোটাল রেকমেন্ডেশন কত এসএসসি? আমার দেওয়া তথ্য না, এসএসসি নিজের দেওয়া তথ্য। এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কাদের? রায়ের 34 নম্বর প্যারাগ্রাফে, 24 নম্বর প্যারাগ্রাফে নবম দশম 11,610, তাহলে 12,964 এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কারা নাম দিয়েছেন? ওএমআর ইস্যু তো বুঝলাম, র্যাঙ্ক জাম তো বুঝলাম, এক্সপায়ারি প্যানেল নাম দিয়েছেন। ভাববেন না যে মমতা ব্যানার্জির নাম নিচ্ছি না বলে কেউ দেখছে না, ভাববেন না এই গাজর ঝোলানো হয়েছে
যে ইন্টারভিউয়ে 10, লেকচার ডেমো 10, হয় 20 লাখ দিয়ে 20তে 20 নে, আর না হলে মমতা ব্যানার্জির নাম বলিস না, ওই বিকাশ ভট্টাচার্য, বিদ্যাসাগরকে গালাগালি দিয়ে আর জজকে গালাগালি দিবি, তাহলে 20তে 20। অথচ তাদের মধ্যে অনেকেরই কিন্তু নাম এই তালিকায় আসা উচিত ছিল। যেমন ভাবে এসছে অঙ্কিতার নাম, যেমন ভাবে এসছে ইনসানের নাম, সেরকম ভাবে আরো অনেকের নাম আসা উচিত ছিল। দাদা এই 1804 এর ফিগারটা আপনাদের হিসেবে ঠিক কত? 6000 প্লাস। লুকাচ্ছে, চুরির মাল লুকাচ্ছে। সিবিআই তো ঠিক এতটাই বলেছিল, আপনি ঠিক যতটা বলেন, কিন্তু সেটা তো এসএসসি মেনে নিয়েছিল, তারপরে ওই 1804 কেন? দেখুন একটা কথা বলি, আপনি চোরকে মাথার উপর বসিয়েছেন, চোরের চুরি করার উদ্দেশ্য রয়েছে, এবার চোরকেই বলছেন চুরির মাল ফেরত দে। চোর কি করবে? যতটা চুরির মাল রেখে দেওয়া যায়। এক্স্যাক্টলি এটাই তাই ঘটছে। এটাতে চুরির মাল লুকিয়ে রাখছে। এখানে নাম ওঠা মানে একদিকে সামনে নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না, দ্বিতীয় হচ্ছে তাদের পয়সা ফেরত লাগবে। তাহলে এটা হচ্ছে আইনগত রিফ্লেকশন। আর এই আইনগত রিফ্লেকশনের বাইরে আর একটা রিফ্লেকশন আছে, কি? তার একটা প্রতিক্রিয়া হবে। তো এরা তো আর এমনি এমনি চাকরি পায়নি, সব এসছে মমতা ব্যানার্জি সব একে আহারে চলো পরেশচন্দ্র অধিকারীর মেয়ের মতো, যেমন ভালোবেসে পরেশচন্দ্র অধিকারীর মেয়েকে চাকরি দিয়েছে, এরকম সব ভালোবাসায় 1804 জনকে চাকরি দিয়েছে, এরকম ভাবার কোনো কারণ নেই। এই 1804 জনের মধ্যে অনেকের পয়সাই তো ওই খাটের তলায় ঢুকেছে, অনেকের পয়সাতেই তো ঝাড়বাতি লিফট লেগেছে। ফলে তাদেরকেও তো, তারা কি আর ছাড়বে? তারা বেলডাঙ্গা থেকে আজকে রাতেই দেখুন নতুন গামছা কিনে নিয়ে গেছে, গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে, বাপের জমি বেচা টাকা। আমি বলবো তো, এই যারা নাম বেড়েছে তাদের কি সবাই আদানি আম্বানি নাকি? আমি বলবো আপনারা আপনাদের লড়াই লড়ুন, গলায় গামছা দিয়ে আদায় করে নিন, চাকরি ভাই থাকবে না। যারা 2 নম্বরই করেছেন তাদের প্রত্যেককে বলছি, অন্যান্য চাকরিতেও যাকে যা পয়সা দিয়েছেন গলায় গামছা দিয়ে আদায় করে নিন, চাকরি ভাই আপনাদের থাকবে না। দাদা এই যে লিস্ট 1 লিখে তারা প্রকাশ করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি আলাদা আলাদা তালিকা প্রকাশ করতে। এটা হচ্ছে দুরাত্মার ছল। চোরকে দায়িত্ব 7 দিন সময় দিয়েছিল, তৎপরতা সহ 2 দিনের লিস্ট 1। ওই জন্য তো বলছি লিস্ট 1। এবার বলবে ওটা দুটো, কালকে আপনার একটা নিউজ হবে, এই অমুক এমএলএর মেয়ের নাম দেখা যাচ্ছে না, তখন বলবে লিস্ট 2 আসছে। অনবয় লজ্জা করছে তো একটু, আমার লজ্জা করছে। চুরি করার সময় লজ্জা করেনি, নির্লজ্জ চোর। 14 তলায় বসবাস করি, মানে 14 তলায় অফিস চালানো আর কি, ঠিকই ভাবছেন, ওই 14 তলা, ওই ঘাটের বাসিন্দা, ওটা নির্লজ্জ চোর। মানে চোর পাবেন কিছু যারা রাতের বেলায় চুরি করে, আর কিছু চোর পাবেন দিনের আলোতে চুরি করে। এটা হচ্ছে দিনের আলোতে চুরি। যে এসএসসি তৈরি হয়েছিল জ্যোতি বসুর আমলে যোগ্যদের তালিকা বের করার জন্য, কারা কারা শিক্ষক হবেন সেই তালিকা বের করার জন্য, মমতা ব্যানার্জির আমলে সেই এসএসসি কে টেন্টেড ক্যান্ডিডেট বলে শিক্ষকদের তালিকা বের করতে হচ্ছে। জ্যোতি বসু থেকে মমতা ব্যানার্জি, এটাই পার্থক্য। এই তালিকার জন্য আবার রাজ্যবাসী খুব উদ্বিগ্ন হয়ে অপেক্ষাও করছে। ভাবুন, আগে রাজ্যবাসী, রাজ্যের বেকার যুবক যুবতী অপেক্ষা করতো শিক্ষকের তালিকা বেরোবে, কারা কারা শিক্ষক হিসেবে সিলেক্টেড হলেন। আর আজকে কাল থেকে চলছে, এবার তালিকা আসতে চলেছে। কিসের? না চোরেদের তালিকা। কিন্তু এটা আসল চোর না। আসল চোর কোনটা? যে 14 তলায় বসে আছে, যারা এদের কাছ থেকে যারা পয়সা নিয়েছে, সেগুলো হচ্ছে আসল চোর, সেগুলো হচ্ছে আসল দাগি। সেই দাগিদের তালিকা চাই, আর সেই দাগিদের তালিকা আসবে সিবিআই ইডি সঠিক তদন্ত করে সেই দাগিদের চিহ্নিত করতে পারে। এদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করে সেই দাগিদের তালিকা বের করতে হবে, যে দাগিরা এদের কাছ থেকে পয়সা নিয়েছে। দাদা 7 তারিখ একেবারে পরীক্ষা রয়েছে, নতুন যে পরীক্ষা, সেই পরীক্ষা 7 তারিখ রয়েছে, এখনো সম্পূর্ণ লিস্ট বেরোয়নি, লিস্ট 1 বলে এটা বের করা হয়েছে। দেখুন, আর কবে যাদেরকে মাথায় উপর বসিয়েছেন তারা যদি চোর হয় এবং তাদের যদি চুরির উদ্দেশ্য থাকে, তাহলে কি হবে? আপনি দেখলেন না কি হলো? এই এদেরকে পরীক্ষায় বসানোর ধান্দাবাজি করেছিল কে?
মমতা ব্যানার্জির সরকার। কে কি আপনি যুক্তি দেখেননি? কি তর্ক, কি তার্কিকতা! তাদের ডাবল জিও পার্টি হয়ে যাচ্ছে। ও বাবা, আহারে, চোরেদের প্রতি এত আবেগ, এত ভালোবাসা, সাদা কাতার শিক্ষকদের প্রতি এত ভালোবাসা কিসের জন্য পেয়েছেন? লজ্জা করে না? নির্লজ্জ চোর। শিক্ষামন্ত্রী কিন্তু এই লিস্ট বের করার আগে তিনি বলেছিলেন যে তাকে খুঁজে পাওয়া গেছে, কোর্টের অর্ডার মেনে হবে সব। আছে, সে কোথায় আছে? ভাই, লিস্টটা ঠিক করে দাও। কোর্ট যা বলেছে তাই হবে। তিনি আগে শিক্ষামন্ত্রী জেলে বসে আছে। শিক্ষা নিশ্চয়ই নেবে শিক্ষামন্ত্রী, আশা করি কিছুটা শিক্ষা আগের শিক্ষামন্ত্রীর পর্ব থেকে নিশ্চয়ই শিক্ষা হবে। আর তা যদি না হয় তাহলে পরিণতি সেরকমই হবে। ফলে শিক্ষা নিয়ে সঠিক লিস্ট দাও। যদি লিস্ট না দাও শিক্ষা নিয়ে, তাহলে কিন্তু তার পরিণতি ভয়ানক হবে। দাদা, পুনরায় যে নিয়োগ প্রক্রিয়া হবে তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রভিশনাল অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গেছে। সেই অ্যাডমিট কার্ড এটা আবার গেল কেন? এখন বাংলাতে চাকরিও যেমন তার কোনো নিশ্চয়তা নেই, অ্যাডমিট কার্ডেরও কি নিশ্চয়তা নেই? 1020 জনের অ্যাডমিট না না, আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে বাংলার এই অবস্থা দাঁড়িয়েছে, এটা পরীক্ষার মানে চাকরি তো ছেড়ে দিন, চাকরির পরীক্ষার অ্যাডমিটের পর্যন্ত নিশ্চয়তা নেই। মানে অনিশ্চিত অ্যাডমিট কার্ড, অনিশ্চিত চাকরি। মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি এমন চুরি করেছে যে শুধুমাত্র চাকরিকে অনিশ্চিত করেনি, চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডকে পর্যন্ত অনিশ্চিত করে দিয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে চোরকে মাথায় বসানোর ফল। যে শুধু চাকরি অনিশ্চিত হয়েছে তা না, চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড পর্যন্ত অনিশ্চিত হয়ে গেছে। চোরকে মাথার উপর বসালে এই পরিণতি হয়, দুর্নীতিগ্রস্তকে মাথার উপর বসালে এই পরিণতি হয়। ওটা চোর, দুর্নীতিগ্রস্ত। এই 1804 জন, এদের মধ্যে থেকেই নাকি 1020 জন অলরেডি অ্যাপ্লাই করেছিল, তাদের অ্যাডমিট কার্ডও আজকে বাতিল হয়েছে, সেই নোটিফিকেশনও দেওয়া হয়েছে। দেখুন কি সেজন্য বলে যে অ্যাডমিট কার্ডও এই রাজ্যে মানে অনিশ্চিত। এটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার, এটা হচ্ছে বর্তমানের সময়কাল। ভাবুন, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা ভাবুন কোন রিজিমে আছেন, যে আপনার চাকরি পাওয়া তো দূরস্থ, আপনার অ্যাডমিট কার্ডের পর্যন্ত নিশ্চয়তা নেই। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এই যে আজকে নোটিশ দেওয়া হয়েছে, তালিকা বেরিয়েছে, এই তালিকায় আপনারা তো সন্তুষ্ট নয়, কারণ কি আপনাদের হিসাব অনুযায়ী সেটা 6000। এর বেসিসে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ? অলরেডি পদক্ষেপ পেন্ডিং, পদক্ষেপ নিয়ে কন্টেম্প প্রসিডিংস, কন্টেম্প পেন্ডিং তো, এবং পরবর্তীতে নিশ্চিতভাবে আমরা আইনগত আরো পদক্ষেপ যা করা দেখি। 7 দিন সময় আছে। দেখুন, আইনে কিছু পদক্ষেপ আইনগতভাবে করতে হবে। এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা উল্লেখ করছে, সেখানে সময়কাল বলা আছে, সেই সময়কাল পেরোবে। আমরা আমাদের যে প্রসিডিংসগুলো পেন্ডিং, একটা সেতাব ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কন্টেম্প করেছে, লক্ষ্মী এবং নাসরিন কলকাতা হাইকোর্টে করেছিল, সেই মামলাটা এসএলপি আকারে বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং, তার শুনানি আগামী 2 তারিখ। সুপ্রিম কোর্টের সামনে একাধিক কন্টেম্প প্রসিডিংস পেন্ডিং। এই 1804 জনের বেতন ফেরত হচ্ছে? তাহলে বেতন ফেরত তো লাগবে, এবং এদের বলবো এরাও তো আদানি আম্বানি না, এদের তো বেতন ফেরত লাগবে। এরা তো দেখুন ঘুষ দিয়েছিল, এবং এরা জমি বিক্রি করেছেন, কেউ বাবার বা মায়ের শেষ সম্বলটুকু সেটুকু দিয়েছেন। এরা কেউ আদানি আম্বানি না। বেলডাঙায় ভালো গামছা পাওয়া যায়, বা আপনার এলাকায় যেখানে ভালো গামছা পাওয়া যায়, বাঁকুড়াতেও ভালো গামছা পাওয়া যায়, বাঁকুড়ার গামছা বা বেলডাঙার গামছা বলে অনেক গামছার সদ্ব্যবহার করুন, গলায় গামছা দিয়ে আদায় করে নিন। আপনারা জানেন গলায় গামছা দেওয়ার কথার অর্থ কি। এলাকায় ভালো গাছ আছে, পাটের দড়ি ভালো হয়, বাংলায় অনেক পাট, মানে বাংলায় অনেক পাট শিল্প থাকলেও, পাট শিল্প উঠে গেলেও
বাংলায় পাটের চাষ হয়, আর পাটের দড়িও ভালো করে বানায়। গ্রাম বাংলায় দারুণ পাটের দড়ি বানায়, ভালো গাছ আছে, পাটের দড়ি আছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু দারুণ বাঁশ ঝাড় আছে, দারুণ দারুণ বাঁশ হয়। কিছু কিছু বাঁশ ঝাড় একদম এরকম বাঁশ, এরকম মোটা, সেই সাইজে কেটে নেবেন। তারপরে তার সদ্ব্যবহার করে ফেলুন, গলায় গামছা দিয়ে আদায় করে নিন। আগে গেলে আগে পাবেন, পরে গেলে হয় দেশত্যাগ নয় পদত্যাগ হয়ে যাবে, পদত্যাগ করে দেশত্যাগ হয়ে যাবে। আগে গেলে আগে পাবেন। প্রথমে 25 ধরুন, তারপর 75 ধরবেন। 25কে সঙ্গে নিয়ে 75 চলে আসুন ঘাটে, যে ঘাটে ওই সব টাকা জমা পড়েছে। 75-25-এর 75 যেখানে জমা পড়েছে, সেই 75-তে চলে আসুন এবং এই সমস্ত আয়োজন সহকারে চলে আসবেন। একেবারে দারুণ করে টাকাটা আদায় করে